ব্যক্তিগতভাবে আমার জন্য খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। আপনার জন্য এটা গুরুত্ব কম থাকতে পারে। বাংলাদেশের কোথাও যে কোনো জায়গায় কোনো একটা ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ ঘটলে এটা যদি খুব বেশি আলোচনায় আসার সাথে সাথে একটা প্রবলেম সৃষ্টি হয় কি, যে আমরা একটা মিডিয়া ট্রায়াল শুরু করি। জাতীয় মিডিয়া থেকে শুরু করে স্থানীয় যে সংবাদ মাধ্যম আছেন এবং ফেসবুকিং তো খুব অ্যাভেলেবেল বিষয় এখন। তো আমরা ট্যাগ দেওয়া শুরু করি যে এই ঘটনাটা কি পলিটিক্যাল নাকি নন পলিটিক্যাল। যদি পলিটিক্যাল হয় তাহলে এক পক্ষ আরেক পক্ষকে কোনো কারণ এবং কোনো প্রকার স্পেসিফিক প্রমাণ ছাড়াই সরাসরি দোষ দিয়ে দিয়ে যে ওই পক্ষ ঘটনাটা ঘটাইছে এই কারণে। আর যদি স্থানীয়ভাবে কোনো কিছু ঘটে থাকে যেটা নন পলিটিক্যাল ইস্যু, তাহলে আমরা খুঁজে বেড়াই যে কার সাথে কি প্রবলেম, বা কারো যদি মহিলা হয়ে থাকে তাহলে তার চরিত্র হনন করার চেষ্টা করি, বা যে কোনো একজনকে একটা মিডিয়াতে ভাইরাল করে দিয়ে তাকে স্প্রেড আউট করে দিয়ে যে সেই ঘটনার সাথে জড়িত। কিন্তু প্রবলেমটা হয় কি, একটা ঘটনা যখন ঘটে ওই ঘটনাটার ঘটার পরবর্তীতে সত্য উদ্ঘাটনের জন্য কিছু তদন্তকারী সংস্থা আমাদের দেশে আছেন। তো এটা যখন মিডিয়াতে এবং ফেসবুকিং এর মাধ্যমে এভাবে স্প্রেড আউট এবং ট্যাগিং করা হয় বা কাউকে খুব স্পেসিফিক্যালি নির্দেশনার মাধ্যমে দায়ী করে দেওয়া হয়, তখন এই জিনিসটা তদন্ত কার্যে এবং পরবর্তীতে আদালতে বিচার কার্যে ব্যাপকভাবে প্রভাব ফেলে। কারণ আপনি মনে মনে মানসিকভাবে একটা জিনিসকে ধরে নিয়েছেন যে ঘটনাটা সে ঘটাইছে, এই ঘটনাটা তো সে ঘটিয়েছে, এই বিষয়টা মিডিয়ার মাধ্যমে আপনার মনের মধ্যে গেঁথে গেছে। তো পরবর্তীতে যতই সত্য উদ্ঘাটনের মাধ্যমে তৃতীয় কোনো ব্যক্তিকে আদালত দোষী সাব্যস্ত করে সাজা দেয়, তখন আপনার কাছে মনে হবে আদালত সঠিক বিচার করেনি বা সঠিকভাবে তদন্তটা হয়নি। কিন্তু আপনি আসলে প্রকৃত ঘটনা তদন্ত এবং প্রকৃত বিচার অপেক্ষা ছাড়াই নিজে নিজে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন। এভাবে একটা সুস্থ স্বাভাবিক রাষ্ট্রের কাঠামো কখনোই চলমান থাকতে পারে না। বাংলাদেশে এই জিনিসটা নতুন না, এটা দীর্ঘকাল বছর বা যুগ ব্যাপী চলে আসছে। আমরা যখন থেকে বুঝি তখন থেকে দেখছি যে কাউকে একজনকে ট্যাগিং দিয়ে করে ফেলা অথবা একজনকে সামনে এনে মিডিয়ার মাধ্যমে তাকে স্টেটমেন্ট দেওয়া। আরেকটা বিষয় হচ্ছে ন্যাশনাল মিডিয়াতে যে কাজটা করে, যে কোনো একটা ক্রিমিনাল অফেন্স যে করেছেন এরকম একজন সাসপেক্টেড বা অভিযুক্ত ব্যক্তিকে এনে মিডিয়ার সামনে তাকে কনফেস করানো হয় তাকে সে এই কাজগুলো করেছে। কিন্তু প্রকৃতপক্ষে একজন আসামি, তাকে আসামি বলা যাবে না, একজন অভিযুক্ত ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত কোর্ট দ্বারা সে আসামি হিসেবে সাব্যস্ত না হয়। তো এই সুস্থ স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে আমরা আসলে অভ্যস্ত না, বা আমরা এই কালচারের মধ্যে ঢুকতেও রাজি না। আপনি একজন নিরপরাধ ব্যক্তিকে একটা অপরাধের সম্পৃক্ততার মধ্যে সম্পৃক্ততা না থাকার ফলেও মিডিয়াতে এনে তাকে স্টেটমেন্ট দেওয়ানোর পর 2 বছর 3 বছর পরে প্রমাণ হলো যে আসলে ব্যক্তিটা এই ঘটনার সাথে জড়িতই না। আপনি যে তাকে চরিত্র হনন করেছেন অথবা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন, এই চরিত্র হনন এবং হেয় প্রতিপন্ন হওয়ার জন্য তার জীবন যাপন, তার সাংসারিক লাইফ, তার আত্মীয় স্বজন, সমাজ সব নষ্ট হয়ে গেছে শুধুমাত্র একটা লিডিং এবং মিসম্যানেজমেন্ট প্রসেসের মাধ্যমে তাকে ভাইরাল করে দিয়ে আপনি সাময়িক একটা পোস্ট দিয়েছেন বা মিডিয়া একটা খবর প্রকাশ করেছে যে সেই কাজের সাথে জড়িত। কিন্তু তার ব্যক্তিগত জীবনটা আপনি একবার ফিল করেন, তার অবস্থাটা কোন পর্যায়ে এসে দাঁড়ায়। তো আসলে প্রকৃত সত্য উদ্ঘাটন হওয়ার আগ পর্যন্ত আইনের যে সঠিক বিধান, মহামান্য হাইকোর্ট বিভাগের যে নির্দেশনা আছে, অভিযুক্ত ব্যক্তিকে সঠিক প্রমাণ ছাড়া আসামি বলা এবং তদন্ত কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কাউকে মিডিয়াতে এনে স্টেটমেন্ট দেওয়ানো অথবা কোনো কিছু না জেনে না বুঝে পলিটিক্যালি ট্যাগিং দেওয়া অথবা নিরপরাধ কোনো ব্যক্তিকে মিডিয়ার সামনে এনে হাজির করে একজন একদম নিষ্পাপ একটা লোকের জীবনকে চরিত্র হনন করার মাধ্যমে এই জিনিসগুলো আসলে করা উচিত। আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আপনারা আসলে এই কার্যক্রমগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। মানুষের স্বাভাবিক বাঁচার অধিকার নিশ্চিত করে দিন। যদি প্রমাণিত হয় সে অপরাধী, দেন আপনারা এই জিনিসটা করতে পারেন, কিন্তু কোর্টের বিচার কার্যক্রম পর্যন্ত একটু অপেক্ষা করেন, কোর্টকে সহযোগিতা করেন, তদন্ত কর্মকর্তা এবং তদন্ত কার্যকে সহযোগিতা করেন, রাষ্ট্রকে সঠিক ধারাবাহিকতার মাধ্যমে একটা সুস্থ স্বাভাবিক রাষ্ট্রের ফাংশন করতে পারেন। ধন্যবাদ।